আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? করোনার এই বিপদকালীন সময়ে দীর্ঘদিন আমরা তোমাদের প্রিয় মুখগুলো থেকে বঞ্চিত। আশা রাখি সবাই তোমরা অনেক ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় ভালো আছি। তো এই সময়ে আসলে অনেকেই মানসিক এবং শারীরিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু তোমাদের শিক্ষা তো আর থেমে থাকতে পারে না। সেই বাস্তবতায় মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তা হচ্ছে তোমাদের পৌরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান। এই বাংলাদেশ সংবিধানের অংশে একটি টপিক আছে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা দেখতে পাচ্ছ ৭২ সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। ৭২ সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি যদি একটি দেশের সার্বিক চিত্র বা একটি প্রজাতন্ত্রের বা একটি রাষ্ট্রের সার্বিক একটি অবস্থা সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে ওই দেশটির সংবিধান সম্বন্ধে জানতে হবে। ওই দেশটির সংবিধান সম্বন্ধে তোমাকে জানতে হবে। সংবিধান না জানলে দেশটির প্রকৃতি কেমন, সরকার ব্যবস্থাটি কেমন, জনগণের সাথে সরকারের সম্পর্ক কি হবে, কার নামে দেশ পরিচালিত হবে, আইন বিভাগ কেমন হবে, শাসন বিভাগ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে, সেটি জানা সম্ভব হবে না। কোন দেশে প্রজাতন্ত্র থাকতে পারে, গণতন্ত্র রাজতন্ত্রের সংমিশ্রণ থাকতে পারে, সমাজতন্ত্র থাকতে পারে, এবং সেটা তাদের সংবিধান থেকে পরিষ্কারই বোঝা যায়। তো এত কিছু বলার আগে আমাদের জানা দরকার সংবিধান বিষয়টি কি। তোমাদের অন্যান্য ক্লাসগুলোতে আমরা বলেছি যে সংবিধান হচ্ছে একটা সবচেয়ে বড় দলিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ দলিল, যে দলিলে কোনো রাষ্ট্রের সার্বিক অবস্থা সম্বন্ধে লেখা থাকে। যে দলিলে একটি রাষ্ট্রের সার্বিক অবস্থা সম্পর্কে লেখা থাকে। রাষ্ট্রটি কেমন হবে, এমনকি সংবিধানটাও কেমন হবে সেটাও লেখা থাকে। এটা কি লিখিত নাকি অলিখিত, কিভাবে পরিবর্তিত হবে সেটাও এখানে লেখা থাকে। এবং এই লেখাগুলো আসলে একসাথে বলা হয় সংবিধানের বৈশিষ্ট্য। মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি 1971 সালে, এবং খুব অল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। এই সংবিধান প্রণয়ন কমিটি পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বিশেষ করে, এবং আরো অনেক ডকুমেন্ট অ্যানালাইসিস করে তারা আমাদের সংবিধানের একটি খসড়া প্রণয়ন করে, যেটি 1972 সালের 16 ডিসেম্বর কার্যকরী হয়। 1972 সালে 16 ডিসেম্বর কার্যকরী হয়। তো এই কার্যকরী সংবিধানটির মাধ্যমে আমাদের পথ চলা শুরু, এবং এটাকে আমাদের মূল সংবিধান হিসেবে আমরা ধরি। তা আমাদের আজকের পাঠ্য হচ্ছে এই সংবিধানটির মূলত বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি ছিল। আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে কথা বলবো। এক নম্বর যে বৈশিষ্ট্যটি আমাদের সংবিধানের, সেটা হচ্ছে আমাদের সংবিধানটি লিখিত। আমাদের সংবিধানটি লিখিত। আমি বোর্ডেও লিখছি, আমাদের সংবিধানটি লিখিত। রিটেন, ইংরেজিতে যেটাকে বলা হয় রিটেন। রিটেন অর্থ লিখিত। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটা কেমন কথা হলো, সংবিধান তো লিখিত হবে, সংবিধান যেহেতু একটি দলিল ওইটা তো লিখিত হবে।
হ্যাঁ, লিখিত হবে, তবে অনেক দেশের সংবিধানকে অলিখিত বলা হয়। কেন বলা হয় সেটা আমি বলবো। অলিখিত বলা হয় কারণ কোন একটি সুনির্দিষ্ট গ্রন্থে সেটা কোডিফাই করা নেই। কোডিফাই কোডিফাই করা নেই। কোডিফাই মানে কি? কোডিফাই মানে হচ্ছে সমস্ত আইন একটা গ্রন্থে সন্নিবেশিত করা। কোডিফাই মানে সমস্ত আইন যার মাধ্যমে রাষ্ট্রটি পরিচালিত হবে, যেটা সর্বোচ্চ আইন, সর্বোচ্চ দলিল বা সংবিধান, সেটাতে কি হবে, সবগুলো আইন, সব রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত মূল যে বিষয়গুলো সব একটি দলিলে থাকবে বা একটি বইয়ে থাকবে এবং সেটা লিখিত আকারে থাকবে। এটাকে বলা হচ্ছে কোডিফাই। আমাদের সংবিধানটি কোডিফাই করা আছে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে লিখিত আছে। তোমরা বলতে পারবো পৃথিবীর অন্য দেশের সংবিধানও তো লিখিত আছে। হ্যাঁ, লিখিত আছে, তবে যেমন যুক্তরাজ্যের সংবিধান বা আমরা যেটাকে ব্রিটেন বলি, সেখানকার সংবিধানটা ঠিক আমাদের মতন এরকম বই আকারে একটি বইতে কোডিফাই করা নেই। তাদের বিভিন্ন সনদ আছে, যেমন 1215 সালের ম্যাগনা কার্টা আইন, হেভিয়াস কর্পাস আইন, ইত্যাদি নানা ধরনের সনদ তারা বিভিন্ন কাজে, এবং নতুন নতুন আরো অনেক সনদ তাদের হয়েছে বিভিন্ন প্রেক্ষিতে, সেগুলোকে তারা বিভিন্ন তাদের রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের একটি বইয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিলটি একটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ। এটাকেই বলা হচ্ছে লিখিত দলিল। আমাদের সংবিধানের 72 সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা রিটেন বা লিখিত। আশা করি তোমরা বুঝতে পারছো যে লিখিত কাকে বলা হলো, কেন বলা হলো। এটা হচ্ছে লিখিত। পৃথিবীর যুক্তরাজ্যের সংবিধানকে বলা হয় অলিখিত সংবিধান, কারণ কোডিফাই করা নেই বা একটি বইয়ে সেটা লিপিবদ্ধ নেই, এই জন্য তাকে বলা হয় আনরিটেন বা অলিখিত সংবিধান। তাহলে এর মাধ্যমে আমরা আরেকটি জিনিসও জানতে পারলাম যে লেখার প্রেক্ষিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। এই চ্যাপ্টারটির কোর বিষয়টি হলো আসলে সংবিধানের বৈশিষ্ট্য। এগুলো যদি তুমি ঠিকভাবে আয়ত্ত করতে পারো, তাহলে চ্যাপ্টারের অন্য অংশগুলো এর সাথেই সম্পর্কিত, বা এই বিষয়টা ভালো করে বুঝলেই চ্যাপ্টারের অন্য বিষয়গুলো এর ধারাবাহিকতা। তাহলে এই ক্লাসটি যদি তুমি ভালোভাবে অনুধাবন করো, এই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, তোমাদের টেক্সট বুকটাও সামনে রাখো, যাতে করে তুমি মিলিয়ে দেখতে পারো। আমার কথার মাধ্যমে তোমার পাঠ্যটা আরেকটু সহজ হবে বলে আশা রাখি। দ্বিতীয় নম্বরটি হচ্ছে প্রজাতন্ত্র। ইংরেজিতে বলা হয় রিপাবলিক। বাংলাদেশকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অর্থাৎ প্রজাতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। প্রজাতন্ত্র জিনিস দুইটাকে যদি আমরা ভেঙে ফেলি, প্রজাতন্ত্র, প্রজা মানে কি, রাজার অধীনে যারা থাকে তারাই হচ্ছে প্রজা। তন্ত্র মানে নিয়ম অথবা নীতি। অর্থাৎ আমাদের সংবিধানটি মূলত কোন একজন রাজা মাধ্যমে পরিচালিত হয় না, বা কতগুলো ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয় না। কাদের মাধ্যমে পরিচালিত হয়? জনগণ, এই প্রজারা সংসদ সদস্যদের নির্বাচিত করেন। একটু বুঝতে হবে, জনগণ সংসদ সদস্যদের নির্বাচিত করেন, আর এই সংসদ সদস্যরা প্রেসিডেন্টকে নির্বাচন করেন, বা আমাদের যে আমাদের রাষ্ট্রপতি আছেন যিনি, তাকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা। এবং এই রাষ্ট্রপতির নামেই আমাদের রাষ্ট্রটি পরিচালিত হয়। পরোক্ষভাবে প্রজাদের মাধ্যমেই রাষ্ট্রটি পরিচালিত হয়, পরোক্ষভাবে, ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি প্রজাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এই জন্যই বলা হচ্ছে রিপাবলিক বা প্রজাতন্ত্র। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের রাষ্ট্রের সাংগঠনটি পরিচালিত হয় প্রজাদের মাধ্যমে, বা কোন রাজার মাধ্যমে পরিচালিত হয় না। কোন একজন নির্দিষ্ট রাজা এটা পরিচালনা করেন না। কিভাবে পরিচালিত হয়? জনগণ সাংসদদের বা সংসদ সদস্যদের নির্বাচিত করেন
এই সংসদ সদস্যরা কি করেন, একজন রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদে বসে, সেই রাষ্ট্রপতির নামেই আমাদের এই প্রজাতন্ত্র বা আমাদের এই রাষ্ট্রটি পরিচালিত হয়। এই জন্যই একে বলা হয় প্রজাতন্ত্র। বিষয়গুলো তোমরা নোট করলে পরবর্তীতে তোমার বইয়ে দেখলে একটু সুবিধা হবে। অনেক ক্ষেত্রে এই টার্মিনোলজি গুলো পরবর্তীতে তুমি হারিয়ে ফেলবে। আমি এই জন্য, আর তোমাদের যদি প্রশ্ন থাকে কোনো, তোমরা মেসেজ করতে পারো, তাহলে ভালো হবে। পরবর্তীতে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের যেগুলো এখনো ক্লিয়ার হবে না সেগুলো তোমরা মেসেজ করে দিলে আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটিও পেয়ে গেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক। তৃতীয় নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সুপরিবর্তনীয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয়। সু মানে ভালো, সহজ, সুপরিবর্তনীয়। সংবিধানকে পরিবর্তনের দিক থেকে যদি তুমি চিন্তা করো, সংবিধানকে তুমি যদি পরিবর্তনের দিক থেকে চিন্তা করো, তাহলে তাকে 2 ভাগে ভাগ করা যায়। সংবিধানকে পরিবর্তনের দিক থেকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সরি, এখানে হবে আমাদেরটা হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান অর্থাৎ সংবিধানকে পরিবর্তন অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, আরেকটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানটা কি? সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানটি সহজেই পরিবর্তন করা যায়। কোন রাষ্ট্র ব্যবস্থা চাইলে বা সরকার চাইলে সহজেই সেটা কি করতে পারে? কাটছাঁট করতে পারে, সংশোধন, সংযোজন, বিয়োজন করতে পারে। বাট দুষ্পরিবর্তনীয় সংবিধান অর্থাৎ বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে সংবিধান এত সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে সংবিধানটি এত সহজে পরিবর্তন সম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠবে, স্যার যদি দেশের প্রয়োজন হয়, রাষ্ট্রের প্রয়োজন হয়, জনগণের প্রয়োজন হয়, তাহলে কিভাবে সংবিধানটি পরিবর্তন হবে? সেখানেও একটি পদ্ধতি আছে। পদ্ধতিটি হচ্ছে যে যদি আমাদের এই সংবিধানটি পরিবর্তন করতে হয়, তাহলে যে সংসদ সদস্যরা আছেন, মোট সংসদ সদস্যের 2/3 মোট সংসদ সদস্যের 2/3 সম্মতির প্রয়োজন হবে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়। অর্থাৎ আমাদের যে মোট সংসদ সদস্য কতজন? 350 জন। তার 2/3 এর পক্ষে থাকতে হবে, এই বিলের পক্ষে থাকতে হবে, বা এই পরিবর্ধনের সংশোধনের পক্ষে থাকতে হবে। কত অংশের? আমাদের 2/3 আমাদের পরিবর্তন করতে হলে, কি পরিবর্তন করতে হলে? সংবিধান পরিবর্তন করতে হলে। আমাদের এরকম অনেকবারই সংশোধিত হয়েছে আমাদের সংবিধান। সেখানেও আমাদের এই বিলগুলো যখন সংসদে ওঠে, তখন 2/3 হ্যাঁ বলে চিৎকার করে জানান দেয় যে হ্যাঁ, আমরা এই পরিবর্তনের, সংশোধনের, সংযোজনের পক্ষে আছি। তাহলে এই জন্যই আমাদের সংবিধানকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় বা সহজ বাংলায় বলতে গেলে সহজেই এটা পরিবর্তন করা যায় না। সহজে এটা কি করা যায় না? পরিবর্তন করা যায় না। এই জন্য এটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। আরেকটি বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকারের সন্নিবেশ। আমাদের সংবিধানে কি আছে? মৌলিক অধিকারের কথা সন্নিবেশিত আছে। আমাদের সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত। 4 নম্বর বৈশিষ্ট্য, মৌলিক অধিকারের সন্নিবেশ। ইনক্লুশন অফ বেসিক রাইটস। ইনক্লুশন অফ বেসিক রাইটস। প্রশ্ন ওঠে যে মৌলিক অধিকারটা কি? মৌলিক অধিকারটা কি?
আমাকে তোমাকে বা যে আমরা বেঁচে আছি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু অধিকার আমাদের দরকার। যেমন আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের বাসস্থানের অধিকার, আমাদের কর্মসংস্থানের অধিকার, শ্রমের অধিকার, জবরদস্তি শ্রম আমরা যাতে না করতে হয় সেই অধিকার, আমাদের সংগঠনের অধিকার, বা তুমি চাইলে আইনের এখতিয়ারের মধ্যে থেকে যে কোনো সংগঠন নিজে গঠন করতে পারবে এবং যোগদানও করতে পারবে। মিটিং মিছিল আইনের ব্যত্যয়গুলো মেনে আইনের এখতিয়ারভুক্ত থেকে তুমি যে কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করতে পারবে। রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারবে তুমি, এটা তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সংবিধান বলে দিয়েছে তোমাকে যে তুমি করতে পারবে, তবে আইনের মধ্যে থেকে। ধর্মীয় স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে যার ধর্ম সহজেই পালন করতে পারবে, রাষ্ট্র সেখানে কোনো ধর্মকে আলাদা চোখে দেখবে না, বা কোনো ধর্মের কারণে কাউকে শাস্তি অথবা আনুকূল্য দেখাবে না। এটা আরেকটি বৈশিষ্ট্য মৌলিক অধিকারের। আমাদের সংবিধানের 26 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত, 26 থেকে 44, আমি এখানে লিখি 26 থেকে 44 অনু, এই পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। চিন্তা করো কি গুরুত্বপূর্ণ বিষয়টি। 26 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, এবং 26 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যদি এমন কোনো আইন করা হয় যেটা মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য বা মিল খায় না, মৌলিক অধিকারের বিপরীতে চলে যায়, তাহলে ওই আইনটি বাতিল হবে। যদি মানুষের সংবিধানে যে মৌলিক অধিকারগুলোর কথা লেখা আছে সেগুলোর সাথে যদি কোনো আইন অসামঞ্জস্য বা বৈসাদৃশ্য বৈপরীত্য দেখা যায়, তাহলে সেটা আইন হিসাবে পরিগণিত হবে না বা বাতিল হবে। মৌলিক অধিকারটি এতই গুরুত্বপূর্ণ। এখানে যে যে বিষয়গুলো আমি একটু আগে একটু হিন্টস দিয়েছি, এখানে সেই জন্য 26 নম্বর অনুচ্ছেদে এটা বলা হলো। অন্যান্য যে বিষয়গুলো বলা হচ্ছে যে ধর্মের কারণে কাউকে পিছিয়ে রাখা যাবে না, বা ধর্মের কারণে কাউকে বেশি সুযোগ দেওয়া যাবে না, কাউকে কম সুযোগ দেওয়া যাবে না। যে যার ধর্ম সে পালন করতে পারবে। আইনের চোখে সবাই সমান হবে। মৌলিক অধিকারের ক্ষেত্রে লেখা আছে যে আইনের চোখে, আইনের দৃষ্টিতে সবাই সমান হবে। সবাই আইনের আশ্রয় লাভ করার সামর্থ্য পাবে, সবাই আইনের আশ্রয় পাবে। কোন একটি লোক যদি নিগৃহীত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে আইনের দ্বারস্থ হতে পারবে, আইন তাকে সমানভাবে আশ্রয় দেবে। একইভাবে সমানভাবে সে যদি দোষ করে, সে যেই হোক না কেন, সে আইনের মাধ্যমেই তার বিচার হবে। ধর্ম যেটাই হোক না কেন, সে প্রজাতন্ত্রের সকল কর্মে, প্রজাতন্ত্রের যেই নিয়োগ আছে সেই নিয়োগে সে ধর্ম অনুযায়ী তার কোনো প্রায়োরিটি থাকবে না। যে কোনো ধর্মের লোকই সব ধরনের সুযোগ সুবিধা সমানভাবে পাবে। এইটি আরেকটি। যে কোনো লোক তার গৃহে অবস্থান করতে পারবে, এটাও একটি মৌলিক অধিকার। সে সম্পত্তি গ্রহণ করতে পারবে। সে কি করতে পারবে? সম্পত্তি গ্রহণ করতে পারবে, তার সম্পত্তি রক্ষা করতে পারবে। রাষ্ট্র তাকে সাপোর্ট দেবে। কি সম্পত্তিতে কোনো সমস্যা দেখা দিলে, আক্রমণ হলে, সে যদি নিগৃহীত হয়, তাহলে সে সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রের কাছে যেতে পারে। সে কি করতে পারে? আরো সে করতে পারে সভা সমাবেশ করতে পারবে। এছাড়াও এই যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হলো বিভিন্নভাবে, সেগুলো যদি কোনোভাবে ব্যত্যয় হয়েছে বলে মনে করা হয়, সংক্ষুব্ধ ব্যক্তি বা যে ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত, সেই ব্যক্তিটি সুপ্রিম কোর্টের কাছে মামলা করতে পারবে যে আমার এই মৌলিক অধিকার কি হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। সুপ্রিম কোর্টের এটার ব্যবস্থা নেবে, আইন অনুসারে ব্যবস্থা নেবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকারের সন্নিবেশ। মৌলিক অধিকারের সন্নিবেশ। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের প্রাধান্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য, সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য, এইটা বিষয়টা কি? প্রায়োরিটি অফ কনস্টিটিউশন। অনেকগুলো আইন থাকতে পারে একটি দেশে,
অনেকগুলো আইন থাকতে পারে। কোনো কারণে সংবিধানের সাথে কোনো আইন যদি সাংঘর্ষিক হয় তাহলে কি করবে? সংবিধান প্রাধান্য পাবে। নতুন কোনো আইন তৈরি হলো, সে আইনের কোনো একটি ক্লজ বা আইনটি বাংলাদেশ সংবিধানে যেটা লেখা আছে তার সাথে বিপরীত হলো, সামঞ্জস্য হলো না, মৌলিক অধিকার বহির্ভূত হলো, বা এখানে যেভাবে বলা হচ্ছে সেভাবে হলো না, এটা নিয়ে যদি কনফিউশন দেখা দেয় তাহলে কোনটি প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে বাংলাদেশের সংবিধান, কারণ এটাই সবচেয়ে বড় দলিল, এটাই সবচেয়ে বড় আইন। তাহলে আমরা আরেকটি দেখলাম সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য 5 নম্বরটা আমরা দেখলাম সংবিধানের প্রাধান্য। সংবিধানকে আমরা সবচেয়ে বড় দলিল বা সবচেয়ে বড় আইন বা সবচেয়ে বড় ডকুমেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা 5 নম্বর পেলাম সংবিধানের প্রাধান্য। 6 নম্বরটা আমরা দেখি বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 4টা মূলনীতির কথা বলা হয়েছে। কয়টি? 4টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 6 নম্বর, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূল নীতি। নীতি মানে তো নিয়ম কানুন। রাষ্ট্র যে পরিচালিত হবে, রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ডিসিশন নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, অনেক আইন তৈরি হবে, অনেক বিধি তৈরি হবে। এই বিধিগুলো 4টি বিষয়কে মাথায় রেখে 4টি বিষয়কে প্রাধান্য দিয়ে সকল বিষয় ডিসাইড হবে, বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 4টি বিষয়কে আমরা প্রাধান্য দেব সংবিধান অনুসারে। 4টি বিষয় কি কি? একটি হচ্ছে জাতীয়তা। জাতীয়তা আমি প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে বলবো। 2 নম্বরটি হচ্ছে গণতন্ত্র। 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র। 4 নম্বর ধর্মনিরপেক্ষতা। তাহলে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি যদি আমরা বলি তাহলে এই 4টি হচ্ছে আমাদের মূল নীতি। এই 4টি হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি। 4টি কি কি? একটি হচ্ছে জাতীয়তা, একটি গণতন্ত্র, একটি সমাজতন্ত্র, আর একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি বিষয়গুলো, এই 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমাদের যে প্রশ্ন থাকে এই 4টির বিভিন্ন ধরনের উদাহরণ থাকে যেটা তোমাকে বুঝে নিতে হয়, এই জন্য আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম মূলনীতি হচ্ছে জাতীয়তা। তোমরা জানো বাংলাদেশ তো আমাদের প্রিয় রাষ্ট্রটি একদিনে তৈরি হয়নি। দীর্ঘ বছরের, শত বছরের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আমরা বড় হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের গণপরিষদে একবার বলেছিলেন যে আমরা বাঙালি, আমাদের একটা পৃথক ইতিহাস, ঐতিহ্য, ভাষা আছে, আমাদের ভাষাকে কেন রাষ্ট্রীয় ভাষা করা হবে না? এই প্রশ্নে কথা বলতে গিয়ে উনি এটি বলেছিলেন। আসলেও কথাটি সত্যি যে আমাদের একটা আলাদা ঐতিহ্য আছে, বাঙালির ঐতিহ্য, এবং এই জন্য আমাদের জাতীয়তাকে আমাদের কোথায়? আমাদের সংবিধানে বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এখন প্রশ্ন হচ্ছে জাতীয়তাটা কাকে বলে? জাতীয়তা হচ্ছে একটা মানসিক অনুভূতি। একটা কি? মানসিক অনুভূতি, একটা ফিলিংস, যেটা দেখা যায় না। দীর্ঘদিনের পথ পরিক্রমায় ভাষা, ধর্ম, নির্দিষ্ট ভূখণ্ড, রক্তের সম্পর্ক, জ্ঞাতি গোষ্ঠী, ইতিহাস এবং ঐতিহ্যের প্রেক্ষিতে আলাদা একটা জাতীয়তা বোধ বা জাতিবোধ, একটা স্বকীয়তা জন্ম নেয় একটা জাতির মধ্যে। যেমন জাপানিজ জাতি, চাইনিজ জাতি, ব্রিটিশ, প্রত্যেকেরই আলাদা আলাদা হিস্ট্রি আছে। কারোর হিস্ট্রির সাথে কারোর হিস্ট্রি বা ঐতিহ্য, ইতিহাস মেলে না। ভাষা অনেক ক্ষেত্রে মেলে না, চেহারায় মেলে না। সবগুলো মিলে মানুষের মধ্যে একটা বোধ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে জাতীয়তা। আমাদের বোধটি তৈরি হয়েছে এই সকল প্রেক্ষিতে, যে আমাদের ভাষার মাধ্যমে, আমাদের ধর্মের মাধ্যমে, আমাদের শোষণ বঞ্চনার ইতিহাসের মাধ্যমে আমাদের এই জাতীয়তাবোধটি জন্ম নিয়েছে, যেটার নাম হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আমাদের মূলনীতির প্রথমটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ।
বাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র একটি জীবন পদ্ধতি বলতে পারো, রাষ্ট্রীয় পদ্ধতি বলতে পারো। বিভিন্ন প্রেক্ষিতে একে টেস্ট করা যায় যে এটা কি গণতন্ত্র না। এক এক দেশে গণতন্ত্র বিভিন্ন ধরনের ফরম্যাটে থাকতে পারে। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের জন্যই রাষ্ট্রটি পরিচালিত হবে, জনগণের দ্বারাই পরিচালিত হবে, জনগণের কল্যাণে পরিচালিত হবে। এটাকে বলা হচ্ছে গণতন্ত্র। এখানে আইনের শাসন থাকবে, বৈষম্য থাকবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সংসদ কার্যকরী থাকবে, মানবাধিকার নিশ্চিত হবে। এছাড়া মৌলিক অধিকারগুলোর দিকে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে। এই সকল বিষয়গুলো যেখানে থাকবে, আরো বলা যায় যে যদি দায়িত্ববোধ থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটা না হলেও গণতন্ত্র টিকে থাকতে পারে না। গণতন্ত্র মনা মানুষ হতে হবে, তবু তা না হলেও গণতন্ত্র টিকতে পারে না। শিক্ষা থাকতে হবে অঞ্চলটিতে। এই বিষয়গুলো একত্রে মিলে যেই পদ্ধতি বা যে সরকার পদ্ধতি বলো, জীবন পদ্ধতি বলো বা যে রাষ্ট্রীয় পদ্ধতি বলো, সেটাই হচ্ছে গণতন্ত্র। একটু কনফিউজিংলি আমরা দেখি যে সাথে সাথে আছে আবার সমাজতন্ত্র। তোমরা জানো যে সমাজতন্ত্রের যদি রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনা করো, তাহলে যেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকে, একটি রাজনৈতিক দলই রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে, যেমন চায়না, কিউবা, দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই। এই অর্থে কিন্তু আমাদের সমাজতন্ত্র না। ওই সকল দেশে যে সমাজতন্ত্র আছে সেই অর্থে আমাদের দেশের সমাজতন্ত্রের কথা বলা হয়নি। আমাদের সমাজতন্ত্রটা হচ্ছে সেই সমাজতন্ত্র, সমাজতন্ত্রের একটি অংশ আছে শোষণহীন, বঞ্চনাহীন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থা, ন্যায্য সমাজ ব্যবস্থা। এই অর্থে আমাদের সমাজতন্ত্রের কথা এখানে বলা হয়েছে। এই অর্থে আমাদের সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। তাহলে কিন্তু এই সমাজতন্ত্রটা বাস্তবায়িত হবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, সমাজতান্ত্রিক সরকার পদ্ধতির মাধ্যমে নয়। এজন্য তোমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারো যে একই সাথে বলা হচ্ছে গণতন্ত্র, আবার একই সাথে বলা হচ্ছে সমাজতন্ত্র। আসলে সমাজতন্ত্রটি শুধু ন্যায় বিচারের ক্ষেত্রে বলা হচ্ছে। অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের ক্ষেত্রে সমাজতন্ত্রের কনসেপ্টটা ধার করা হয়েছে আমাদের সংবিধানে, কিন্তু সেটা বাস্তবায়িত হবে গণতন্ত্রের মাধ্যমে বা গণতান্ত্রিক সরকার পদ্ধতির মাধ্যমে, গণতান্ত্রিক জনগণের মাধ্যমে। এক কথায় লাস্টেরটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। লাস্টের যে মূলনীতি আমাদের আছে রাষ্ট্র পরিচালনার, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তোমরা দেখে থাকতে পারো যে একটি দেশে নানান ধরনের মানুষ থাকতে পারে। তার ধর্ম ইসলাম হতে পারে, তার ধর্ম সনাতন হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে। আমাদের সংবিধান সুন্দর একটি অনুচ্ছেদ এই জন্য রচনা করেছে যে এই ভিত্তিতে রাষ্ট্র কাউকেই ট্রিট করবে না, অর্থাৎ রাষ্ট্র কাউকে বিবেচনা করবে না কিসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। প্রত্যেকের ধর্ম সঠিকভাবে যাতে পালন করতে পারে সেই নিশ্চয়তা বিধান করবে রাষ্ট্র, এবং কাউকে ধর্মের বেসিসে মূল্যায়ন করা হবে না। রাষ্ট্রের জনগণ বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তাকে মূল্যায়ন করা হবে, ধর্মের প্রেক্ষিতে নয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এইটি কেন ইনক্লুড হলো। তোমরা জানো পৃথিবীর ইতিহাস যদি তোমরা পড়ে থাকো, এই উপমহাদেশের ইতিহাস দেখলেও দেখবা ধর্মীয় উগ্রতা বা ধর্মীয় গোড়ামি আমাদের এই উপমহাদেশের শাসন ব্যবস্থায় চেঞ্জ করে দিয়েছে। ইভেন আমরা যে পাকিস্তানের আন্ডারে ছিলাম 1947 সালের দেশ বিভাগে, সেটা গড়ে ওঠার পিছনে ধর্ম অনেক বেশি কাজ করেছে। এবং তার পূর্ববর্তী সময়েও হিন্দু মুসলিম দাঙ্গাটা অনেক বেশি। ইভেন বর্তমান এই ওয়ার্ল্ডেও আমরা দেখি বিভিন্ন সময় ধর্মকে পুঁজি করে রাজনীতি করা হয়। এই জন্যই ধর্ম নিরপেক্ষতাটা আমাদের সংবিধানে ইনক্লুড করা হয়েছে। এটাও আমাদের সংবিধানের মূলনীতির একটি বৈশিষ্ট্য। এখানে যে চারটি মূলনীতির কথা বলা হচ্ছে, এই চারটির উপর ভিত্তি করে কিন্তু আমাদের অন্যান্য বিষয়গুলো, অন্যান্য নীতিগুলো, অন্যান্য আইনগুলো রচিত হবে। কোনো আইন বা নীতি তৈরির ক্ষেত্রে এই চারটিকে অনেকটা বেসিস হিসাবে বা ভিত্তিভূমি হিসাবে ধরতে হবে। এটা গেল তোমার 6 নম্বরটি। আরেকটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র। আরেকটি হচ্ছে 6, 7 নম্বর হচ্ছে সংসদীয় গণতন্ত্র। বিষয়টি কি হলো? পার্লামেন্টারি ডেমোক্রেসি, ইংরেজিতে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি।
পার্লামেন্টারি ডেমোক্রেসিটা কি? পার্লামেন্টারি ডেমোক্রেসিটা হচ্ছে যে জনগণ সংসদ সদস্য নির্বাচন করবে তাদের কনস্টিটিউয়েন্সিতে, অর্থাৎ নির্বাচনী এলাকায়। এরকম বাংলাদেশে 300 জন নির্বাচিত সদস্য আছেন এবং 50 জন সিলেক্টেড মহিলা সংসদ সদস্য আছেন, তাহলে মোট 350 জন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু হবে হলো সংসদ। সংসদে মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এছাড়াও জনগণের কল্যাণে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাজও সংসদ করে থাকে। সংসদীয় গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রটি বাস্তবায়িত হবে হলো সংসদের মাধ্যমে। সংসদ সদস্যরা, যে সরকার থাকবে, তাদের মন্ত্রীদেরকে বিভিন্নভাবে প্রশ্নবাণে জর্জরিত করার ক্ষমতা রাখেন। কেন প্রশ্ন করবেন? প্রশ্ন করবেন জনগণের অধিকার আদায়ের বিষয়ে। জনগণ কেন এটা পাচ্ছে না, কতদিনে পাবে, সরকারের ভূমিকা কি। তোমরা যদি জাতীয় সংসদের অনুষ্ঠানটা দেখে থাকো, ওখানে একটি প্রশ্নোত্তর পর্ব হয়, অর্থাৎ বিভিন্ন এলাকার যে মাননীয় এমপি মহোদয়গণ আছেন বা সংসদ সদস্যরা আছেন, তারা সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রশ্ন করেন যে কতদিনে এই কাজটি হবে বা কখন হবে, এই কাজটি কখন কিভাবে হবে। এই বিষয়গুলোকে বলা হয় জবাবদিহিতা। সংসদীয় গণতন্ত্রে সরকার এই সংসদের কাছে তার কাজের জন্য জবাবদিহিতা করেন, এই জন্য এটাকে বলা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। জনগণ যেহেতু সরাসরি সরকারের কাছে পৌঁছতে পারে না, একটা ব্রিজ হিসাবে সংসদ কি করে, জাতীয় সংসদ কি করে, জনগণের কথাগুলো সরকারের সামনে তুলে ধরে। জনগণের কথাগুলো কি করে, সরকারের সামনে তুলে ধরে, এবং এর মাধ্যমে কি হয়, জনকল্যাণ নিশ্চিত হয়। এটাকে বলা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। তাহলে আমরা আরেকটি পেলাম, সংসদীয় গণতন্ত্র। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 7 নম্বরটি হচ্ছে তোমার এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আইনসভা, আমাদের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদে কক্ষ একটি। এখানে যেমন তোমরা এটা বোঝাতে গেলে আমি এই উদাহরণটি বলতে পারি। যেমন দেখো যে একটি বড় ডাক্তারের কাছে যেতে গেলে তার সামনে তার কতজন শিক্ষানবিশ থাকে, তাদের কাছে আগে যেতে হয়। অর্থাৎ ওরাও ডাক্তার, বড় ডাক্তারটিও ডাক্তার। এখানে কক্ষ 2টি, কিন্তু যে কোনো একটি ডাক্তার যে এখনো খুব বেশি প্রসার লাভ করতে পারেনি, সেখানে কক্ষ 1টি থাকে, ডাক্তার সাহেবের কাছে সরাসরি রোগী যোগাযোগ করেন। এই হিসাবে যদি বিবেচনা করো, আমাদের ওই একটি কক্ষ, অর্থাৎ একটা স্থানে আমাদের যাবতীয় আইন প্রণয়ন হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 2টি কক্ষে নয়। একটা কক্ষেই এই 350 জন বসেন এবং এই 350 জনের মাধ্যমে আমাদের রাষ্ট্রটি পরিচালিত হয়। তোমরা বলতে পারো কেন এক কক্ষের প্রশ্ন আসলো? যেহেতু পৃথিবীর অন্যান্য দেশে অনেক দেশ রয়েছে যেখানে 2টি কক্ষ আছে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারো ব্রিটেনের কথা বলতে পারো, হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চ কক্ষ, হাউস অফ কমন্স হচ্ছে নিম্ন কক্ষ। যেমন যুক্তরাষ্ট্রে বা ইউএসএ তে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। সিনেট হচ্ছে উচ্চ কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নিম্ন কক্ষ। অর্থাৎ 2টি করে চেম্বার বা কক্ষ তাদের সংসদে বা তাদের পার্লামেন্টে। কিন্তু আমাদের একটি মাত্র কক্ষে, জাতীয় সংসদ একটি মাত্র কক্ষ, সেখান থেকেই তোমার আইন প্রণীত হয়, অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করা হয় বা রাষ্ট্রীয় কার্যক্রম বা সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। তাহলে আমরা বুঝলাম আমাদের সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। 8 নম্বরটি হচ্ছে তোমার এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটা কি? এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা হচ্ছে যেমন ঢাকা থেকেই আমাদের সারা দেশ পরিচালিত হয়, সচিবালয় থেকে আমাদের সারা দেশটি পরিচালিত হয়। প্রাদেশিক ব্যবস্থা আমাদের নেই। হ্যাঁ, আমরা কিছু জেলা পরিষদ বা বিভাগীয় পরিষদের কাছে
বা জেলা উপজেলার কাছে ক্ষমতা বিন্যাস ছড়িয়ে দিই, কিন্তু সেটা ঠিক প্রাদেশিক সরকারের মতন না। কেন্দ্রের হাতেই সকল কিছু থাকে, কিছু কিছু অফিস তৈরি করা হয় বা কিছু কিছু বিকেন্দ্রীকরণ করা হয় অন্য জায়গায়। কিন্তু যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও তোমার প্রাদেশিক সরকার ব্যবস্থা, কেন্দ্রের হাতেও ক্ষমতা থাকবে, কিছু ক্ষমতা প্রদেশের কাছেও ছেড়ে দেওয়া হবে। আমাদের সকল ক্ষমতা কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বা বাংলাদেশের সচিবালয়, অর্থাৎ কেন্দ্রীয়ভাবেই সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এটাকে বলা হচ্ছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। 9 নম্বরটি হচ্ছে তোমার বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এটা কি তোমরা জানো যে আমাদের 3টি বিভাগ আছে। আমাদের সরকারে 3টি বিভাগ আছে, একটু খেয়াল করলে বুঝবে। সরকারের 3টা বিভাগ, এক আইন বিভাগ, শাসন বিভাগ, আর হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগে হচ্ছে আমাদের যে মাননীয় সংসদরা আছে তাদেরকে নিয়ে আইন বিভাগ গঠিত। শাসন বিভাগ আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়েই শাসন বিভাগ গঠিত, বিভিন্ন মন্ত্রণালয়ের সংমিশ্রণে শাসন বিভাগ গঠিত। বিচার বিভাগ হচ্ছে বিচারালয় এবং বিচার কার্যে অংশগ্রহণকারী বিভিন্ন বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগ গঠিত। কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তাহলে নিশ্চয় যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন নিশ্চয় এটা মাথায় রাখা হয় যে কোনো না কোনো বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে। এই হস্তক্ষেপ থেকে যাতে বিচার বিভাগ স্বাধীন থাকে সেই বিবেচনাকে বলা হচ্ছে বিচার বিভাগের, সেই বিবেচনাটিকে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। সেই বিবেচনাটিকে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে শাসন বিভাগ যেহেতু সব দিক থেকে সরাসরি জনগণের কাজের সাথে জড়িত, অনেক সময় শাসন বিভাগ বিচারিক কার্যক্রমে নানানভাবে হস্তক্ষেপ করতে পারে। এই হস্তক্ষেপ থেকে শাসন বিভাগকে, বিচার বিভাগকে মুক্ত রাখতে বা শাসন বিভাগ বা আইন বিভাগকে দূরে রাখার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তাহলে আমরা আরেকটি পয়েন্ট পেলাম, বিচার বিভাগের স্বাধীনতা। আরেকটি হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। 10 নম্বরটি হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকারটা কি? তোমরা জানো যে গণতান্ত্রিক পদ্ধতিতে মূল প্রাণ কেন্দ্রই হচ্ছে ভোট, অর্থাৎ ইলেকশন। ইলেকশনের মাধ্যমে জনগণ কি করেন? তাদের প্রতিনিধি নির্বাচন করেন, যারা তাদের জন্য সরকারের সাথে কথা বলে বা ব্রিজ হিসাবে কাজ করে। এখন সব সময়ে কিন্তু সকল জনগণ ভোটের অধিকারী ছিল না। গণতন্ত্রের প্রাথমিক পর্যায়েও অনেক সময় নারীদেরকে ভোটের অধিকার দেওয়া হয়নি বা অনেককেই ভোটের অধিকার দেওয়া হয়নি। কিন্তু আমাদের সংবিধানে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক প্রাপ্তবয়স্ক 18 বছর বয়স যাদের এবং যে যার মাথা বিকৃত না বা যে পাগল না, সে কি করতে পারবে? ভোট দান করতে পারবে। সে ফকিরই হোক আর বিলিয়নারই হোক বা অনেক ধনী হোক, সেটা কোনো ম্যাটার না। সে যে স্তরের মানুষই হোক, সে কি করতে পারবে? ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই বিষয়টিকে বলা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ। তাহলে আমরা দেখলাম সার্বজনীন ভোটাধিকার। আরেকটি বিষয় আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনালটা কি? প্রশাসনিক, আমরা যে সাধারণ বিচার ব্যবস্থা দেখি তার বাইরে যে সরকারের কর্মবিভাগ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোকে মীমাংসার জন্য, যেমন সরকারের নিয়োগ, পদোন্নতি বা কর্মবিভাগকে নতুন করে সাজানো, রিঅর্গানাইজ করা, এই বিষয়গুলো মীমাংসার জন্য সরকার চাইলে সাধারণ আদালতের বাইরে একটি ট্রাইব্যুনাল বা আদালত গঠন করতে পারে, যেটাকে বলা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের কাজ হবে যে সরকারের নির্দেশনা অনুযায়ী বা সংবিধান অনুসারে তাদের এই কর্মবিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করা বা কর্মবিভাগের সংক্রান্ত নানান ধরনের বিচার
সম্পাদন করা বা নতুন কোনো ডিসিশন দিতে হলে দেয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে আমরা আরেকটি পেলাম প্রশাসনিক ট্রাইব্যুনাল। আরেকটি হচ্ছে মালিকানার নীতি। মালিকানার নীতি, মালিকানার নীতিটা কি? এখানে বাংলাদেশের সংবিধানে লেখা আছে 3 ধরনের মালিকানা থাকবে আমাদের দেশটিতে। একটি হচ্ছে ব্যক্তি মালিকানা, আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, আরেকটি হচ্ছে সমবায় মালিকানা। একটি ব্যক্তি মালিকানা, একটি রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ 3 ধরনেরটাই একই সাথে চলবে। তোমরা যদি দেখে থাকো যে আমাদের কলেজটি হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ, পাশেই তোমার অন্য একটি বেসরকারি কলেজ বা স্কুল আছে, একই সাথে দুইটা চলছে। আবার সরকারি ব্যাংকও আছে, যেমন আবার বেসরকারি, যেমন সোনালী জনতা, এগুলো হচ্ছে সরকারি ব্যাংক, সাথে সাথে অন্যান্য প্রাইভেট ব্যাংকও আছে। আবার অনেক প্রতিষ্ঠান আছে সমবায় সমিতি। অর্থাৎ 3 ধরনের মালিকানায় আমাদের এই দেশটিতে স্বীকৃত থাকবে। এটাকে বলা হচ্ছে মালিকানা নীতি। 3 ধরনের মালিকানা আমাদের মধ্যে থাকবে। আরেকটি হচ্ছে যে তোমার অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার, এটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থনৈতিক যে দিকগুলো, যে মানুষ তার পেশা বেছে নিতে পারবে, সরকারের কাছ থেকে যে অর্থনৈতিক সুবিধাগুলো থাকবে সেইটার ক্ষেত্রে ন্যায্যতা অনুসরিত হবে। অর্থাৎ কেউ বেশি পাবে, কেউ কম পাবে, যাতে সেরকম না হয়, এই অর্থে তোমার বলা হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার হচ্ছে সমাজের সকলেই, ধনী দরিদ্র ধর্ম বিশেষে গরিব, সবাই যাতে সামাজিক সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, সামাজিক সুযোগ সুবিধাগুলো ভোগ করে, তার বিকাশের জন্য মৌলিক অধিকারগুলো পায়, কোনো ধরনের বৈষম্য যাতে এখানে না হয়, সেটার জন্যই বলা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। সমাজতন্ত্রে এই ধরনের একটি কনসেপ্ট আছে, কিন্তু এখানে সমাজতন্ত্রের ভাবধারায় বলা হচ্ছে না কথাটা। গণতান্ত্রিকভাবেই এই অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়টি বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে। এটা হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের নাম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। আরেকটি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। আরেকটি বৈশিষ্ট্যের নাম হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের দেশে সংবিধান স্বীকৃতি দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতার মূল জায়গায় থাকবে জনগণ। জনগণের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারাই কি করবে, জনগণের জন্য সংসদে কথা বলবে এবং এই প্রক্রিয়াতে সরকার ব্যবস্থা পরিচালিত হবে। অর্থাৎ জনগণের হাতে সার্বভৌমত্ব থাকবে। তোমরা জানো যে 4টি উপাদান আছে রাষ্ট্রের, তার মধ্যে একটি উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। আর এই সার্বভৌমত্বটা ন্যস্ত আছে জনগণের হাতে, তবে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। অর্থাৎ জনগণ পারে কি, জনগণ পারে হচ্ছে তাদের প্রতিনিধি নির্বাচন করতে। এই প্রতিনিধিরাই সরকার গঠন করে, আবার সংসদে থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থার আবরণটা ঠিক রাখে বা রাষ্ট্রীয় ব্যবস্থার চাকাটা ঠিক রাখে। তবে জনগণ চাইলে তাদেরকে আবার চেঞ্জ করে দিতে পারে। এই জন্যই বলা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। আরেকটি বিষয় বলে আমরা বৈশিষ্ট্যগুলো শেষ করব। আরেকটি হচ্ছে দলীয় শৃঙ্খলা। আরেকটি হচ্ছে দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা, দলীয় শৃঙ্খলার অর্থ কি? যে যদি বাংলাদেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে যদি কোনো এ দল অথবা বি দল, যে দলেরই হোক না কেন সংসদ সদস্য, যদি সে ওই দল থেকে পদত্যাগ করে, ওই দলের বিপক্ষে ভোট দেয় কোনো একটি বিষয়ে, তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। সদস্যপদ খারিজ হয়ে যাবে। যে কোনো একটি ইস্যু নিয়ে সংসদে কথা উঠলো, এ দলের সদস্যরা এই দলের বিপক্ষে ভোট দিল, তাহলে সেই এই দলের সদস্যদের কি থাকবে না, সংসদ সদস্যপদ থাকবে না। এটা এজন্য করা হয়েছে যে যাতে করে ঘন ঘন সংসদ ভেঙে না যায়। তবে অনেকে আবার এই সমালোচনাটাও করে যে এইটা অনেক ক্ষেত্রে বাক স্বাধীনতা রোধ করে বা সুন্দর সমালোচনা থেকে সরকারকে পিছিয়ে রাখে। সমালোচনা অনেক সময় দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য উপকার হয়। এটা অনেকটা সেই অর্থে বলা হয় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ এটা
সংসদ সদস্যের হাত পা বেঁধে দিয়েছে যে যদি কেউ একজন তার দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম অনেকগুলো বৈশিষ্ট্যের কথাই আমরা দেখলাম। তো তাহলে আমাদের মূল টপিকটা কি ছিল? আমাদের টপিকটা ছিল যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। তোমাদের এই চ্যাপ্টারটিতে এই বিষয়গুলোই অনেক সময় বিস্তৃতভাবে আছে। আজকের এই ক্লাসটি যদি সঠিকভাবে অনুধাবন করো এবং সমস্যাগুলো যদি আইডেন্টিফাই করো তাহলে পরবর্তীতে আমরা আবারও তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো এবং আমরা আশা রাখি পরবর্তী যে লেসনগুলো আছে সেগুলো তোমরা আজকের এই অধ্যায়ের মাধ্যমে, এই টপিকের মাধ্যমে আরো সহজভাবে বুঝতে পারবে। এই টপিক এখান থেকে অনেক সময় অনেকগুলো অনেক ধরনের কোয়েশ্চেন হয়, অনেক ধরনের উদ্দীপক আসে। তোমার এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার বোঝা থাকে, সুন্দরভাবে জানা থাকে, তাহলে তোমার পক্ষে সহজেই এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করা বা প্রশ্নের উত্তর দান করা সহজ হবে। আশা করি তোমরা ক্লাসটি দেখেছো এবং মন্তব্যের আশা রাখলাম এবং তোমাদের কাছ থেকে প্রশ্নও আশা করব, আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।